ডক্টর ইউনূসের দিন পুরিয়ে এসেছে। ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। ডক্টর ইউনূসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার 90% সদস্যকে বিদায় নিতে হবে। শেখ হাসিনাকে শেষ করতে এসেই নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কিভাবে ডক্টর ইউনূস নিজে শেষ হয়ে যাচ্ছে। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কীভাবে হয়? আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। পতাকা অর্ধনমিত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সেই যুদ্ধ বিমানের যে পাইলট তিনিও আনফরচুনেটলি নিহত হয়েছেন। আমি যখন বলছি অসংখ্য প্রাণ, ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ, কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ আহত এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক সে দাবি করছে ডক্টর ইউনূস সে বিদায় নিচ্ছে, কারণ ভারতে যে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেখানে প্রায় 40টা দল মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন সে বৈঠকে, এবং সেখানে যে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেখানে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে হবে, তা না হলে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। দর্শক, কী সব প্ল্যান করতে যাচ্ছে সেই সকল বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। তাছাড়া দর্শক, গতকালকে যে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে গিয়েছে এ বিষয়ে আমরা কিন্তু সকলেই অবগত আছি। আর এখানে অনেকেই ধারণা করছেন যে গতকালকে যে লোকগুলো মারা গেছে, আহত হয়েছে, লাশগুলোকে নাকি গুম করা হয়েছে। সেই সকল বিষয়ে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওটি। দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলে যাব এখন আমরা মূল ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে। যুদ্ধ বিমান আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে। সেই যুদ্ধ বিমানের যে পাইলট তিনিও আনফরচুনেটলি নিহত হয়েছেন, এবং এই যুদ্ধ বিমান শুধু এই পাইলট নিহত হয়েছেন তা না, নিয়ে গেছে আরো অসংখ্য প্রাণ। আমি যখন বলছি অসংখ্য প্রাণ, ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ। আমি কেন অসংখ্য বলবো? অসংখ্য মানে হচ্ছে আমি আসলে জানি না, তো এতক্ষণের মধ্যে আমার জানার কথা ছিল কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ আহত এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না, কারণ সেনাবাহিনী মৃতের সংখ্যা আমাদেরকে জানতে দিচ্ছে না। আমাদের দেখা যাচ্ছে যে কমপক্ষে আমাদের 100 থেকে 100 অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে। শুধু ভাই এবং বোনেরা না, তাদের বাবা মারা মারা গেছে, আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে। কিন্তু আমরা শতাধিক লাশ স্বচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর, এত সময় পর, রাতের এখন 2টার অধিক বাজে, কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি। আপনারা মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা কি মনে হয়? এটা ভুয়া। মৃত্যু 250-র উপরে, আপনার আহত আছে 300+। সেখানে বলা মানে এখনও পর্যন্ত জানা গেছে যে 32 জন নিহত হয়েছে, যেখানে একটা ক্লাসের ভিতরে আপনার 40-50 জন লোক থাকে, সেখানে কিভাবে এখনও পর্যন্ত মানে 32 জন নিহত হয়। তো এই বিষয়গুলো নিয়ে মানে বাংলাদেশের জনগণ তারা তো পুরো খেপে গেছে, কেন লাশগুলোকে গুম করা হচ্ছে বা কিছু একটু ভিডিওতে আমরা বিস্তারিত দেখি। 50 জন কিভাবে, তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে শুনেছি যে এখানে 19 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আমরা এই তথ্য আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি। কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশটা কেন এইভাবে আমাদের কথা আলাদা হুকুম ছিল আমার কাছে আপত্তি নাই, কিন্তু এই লাশগুলো কোন করা হলো কেন? কারণ নাকি এই কিসের জন্য, কি কারণে আর বাঁচতে চায়? কারণ নাকি সবার দেখ, সবার লাশ সবার কাছে পৌঁছায় দেয়। প্রত্যেকটা মানুষের তো মৃত্যু দেওয়ার উপর অধিকার আছে, সেটা পৌঁছায় দেয়। আমাদের কাছে আমাদের লাশ নেই, ভুল করে রাখবে কেন? এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের মালিক আমাদের সামনে আসে নাই, কারণ নাকি কি আড়াল করতে চায়? আড়ালের কথাগুলো আমাদের সামনে আনুন। রাতের গভীরে এসে কোনো শিক্ষিত মায়ের পাঠা দেওয়া সম্ভব না। সেখানে যদি তারা ভুল করে ফেলে, আড়াল করে ফেলে, আমাদের কিছু করার থাকে না। এখানে শিক্ষা বা ইয়ার কোনো জায়গা নাই। আমরা কি নিষেধাজ্ঞা সেখানে পাঠা দিতে পারবো? আমাদের বাচ্চারা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, এগুলো করার কারণ নাকি? আমরা তো মেনে নিচ্ছি আমাদের নীতি। এই স্কুল কলেজের যারা অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র একটা তথ্যের জন্য, কতগুলো মানুষ মারা গেছেন, কারা মারা গেছেন, সন্তানকে খুঁজে পাচ্ছে না। সন্তান মানে কখনো কখনো আমরা শুনছি যে 19 জন, 32 জন, 50 জন, মানে এরকমের শোনা যাচ্ছে, কিন্তু কেউ কোনো সঠিক তথ্যই পাচ্ছে না। কি ওই হতাহতদের মধ্যে ছিল
এই প্রশ্ন করার সাথে সাথে সেনাবাহিনী পেটানো শুরু করেছে। তাকে পেটাচ্ছে যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার সন্তান মারা গেছে। বাজেভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া। শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল। এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে, মানে যমুনা টিভিতে যখন সাক্ষাৎকার দিতে গেছিল স্টুডেন্টরা যে লাশের সংখ্যা বলতে চাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনী তাদেরকে মানে মারধর করছে, এই কথাই বলছে। স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে, একদম বাজেভাবে, খুব বাজেভাবে মারছে। পুরো ব্যাপারটা জামা দিতে চায়, সারা জায়গা মধ্যে ওনাদের কথার সাথে একমত হয় নাই, তখন ওনারা আমাদের লাশের সঙ্গে হাই করতেছিল। তারপর শিক্ষকের গায়ে হাত তুলছে সেনাবাহিনী। এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদর পিটাইছে, ওরা ক্যাম্পাসে হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে। ছাত্ররা কোথায় যাবে? হোস্টেলের ছাত্ররা ভাই শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপ থাকতে পারবে না, এটা অসম্ভব বিষয়। অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে। তাদের কথা হচ্ছে যে আমার ভাই ব্রাদার হারাইছি, আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি, আমাদের থেকে বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি? যদি ওরা মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে, একদম প্রথম থেকে, যখন কোনো ধরনের কোনো ইউনিট এখানে কাজ শুরুর কারণে তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে। আর এখানে যেহেতু একটা প্লেন ক্রাশ করছে, প্রচন্ড তাপ এখন এখানে, এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয়। মানে শিক্ষার্থীরা কিন্তু যখন কোনো মনে করেন যে প্রশাসনের লোকজন আসে নাই, তার আগে থেকেই মানে স্টুডেন্টরা কাজ করা শুরু করছে, তারপরও তাদেরকে গায়ে কেন হাত তুললো, এই বিষয়গুলো নিয়ে মানে চলছে, দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এই যে এই জেট প্লেনের বা এই যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন, তিনি ঘটনার আগে ইজেক্ট করে পাশের বাড়ির ছাদে নেমে এসেছেন। তার চিকিৎসার সময় সে মারা গিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই তৌকিরকে, অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে গ্লোরিফাই করা শুরু করেছে জামাত শিবির এবং সেনাবাহিনী। এই দুটোকে একসাথে অ্যালাইন করা শুরু করেছে। আপনারা আসলে অবাক হবেন, 5ই আগস্টের পরে এই সেনাপ্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল, যে অনেককেই বললাম, নামটা আর বলছি না, নির্দেশ দিয়েছিল যে চরমোনাই, জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য, এবং এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময়। সেটা ফয়েল হয়ে গিয়েছে, সেনাবাহিনী থেকেই ফয়েল হয়ে গেছে। তার ব্যাপারে তখন একটা মৃদু গুঞ্জন উঠেছিল, এটা করা যাবে না। ভয়ে তখন করেনি, কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল। কেন এই প্রসঙ্গে এটা আনলাম? এই কারণে আনলাম যে সেনাবাহিনী কিছু লুকাতে চাচ্ছে। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি, এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসে, এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি, এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। তো কোনো স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছে। মানে 2-3টা ক্লাসরুমের ভিতরে একজনও তারা বেঁচে নেই। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয়, তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই সাধ্য নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজের যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই, যে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে, সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী থেকে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল, এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা
অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে। অবশ্যই এটির মানে সুষ্ঠু একটা তদন্ত রিপোর্ট জানা উচিত দেশবাসী, দেশের জনগণের সকলেরই। সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে। আমি সকল শ্রেণীর, সকল পেশা এবং যারা যে দায়িত্বে যেখানে আসেন, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আসেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখতে, হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে, নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না। ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে আওয়ামী লীগবিহীন হবে না, অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না। এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, তার যে অবস্থান এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না। ভারতের সর্বদলীয় যে বিরোধী দল সহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কীভাবে হবে? ডক্টর ইউনূসের দিন ফুরিয়ে এসছে, কখন ফুরিয়ে যাবে আমরা জানি না। তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস মসনদে বসে থাকতে পারবেন না, কারণ মসনদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার। আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। এই কথাটি বলার সাথে একটা কানেকশন আছে, একটা যোগসূত্র আছে। তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন, তিনার সাথেও দিল্লির কিছু যোগাযোগ আছে। আওয়ামী লীগের সাথে না থাকুক কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে। দিল্লি তাকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান, যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক, সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়ে করতে হবে। তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না। তাই এই তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে। বলে না আকলমানকে ইশারা, তো ইশারাই কাফি। এই ইশারাতে আপনারা বুঝে নেবেন। তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। ডক্টর ইউনূসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার 90% সদস্যকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে নতুন করে একসাথে সরকার ক্ষমতায় আসবে। হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনিই থাকবেন, হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন। সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী মানে বাংলাদেশের সকল দল মিলিয়ে এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস বলে রাখি, ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে। কারণটা হলো আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার যে প্রতিবেশী তার বাড়িতে পানি ডালতে হয়। কেন ডালতে হয়? কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে। এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরে হতো অথবা পাকিস্তানের মতো দূরে হতো, আমেরিকার মতো দূরে হতো, তাহলে ভারত এসব নিয়ে চিন্তাভাবনা করার দরকার ছিল না। কিন্তু ভারতের 4000 মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা, এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে। এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে, ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে। তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পাবেন না। ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেরকম। তাই আমরা এখন যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো অল্প কিছুদিনের মধ্যে 2-1 মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর ইউনূস সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে, না হয় ডক্টর ইউনূসকে কিকড আউট করা হয়েছে। কিকড আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে। সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি, ওই হাতে গোড়া মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না। সংবিধান বদলায় ফেলা, রাষ্ট্র বদলায় ফেলা, জাতীয় সঙ্গীত বদলায় ফেলা, ওই শুয়োরদেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা, এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না, এই কাজ জনগণের, এই কাজ দেশের মানুষের। তো ডক্টর ইউনূসের মতো এইরকম তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন তিনি এসে 3 মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণমূলক। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি, বিদ্যমান অবস্থা, সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানার দিকে রওনা দেবে। শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কীভাবে ডক্টর ইউনূস নিজে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কীভাবে মানে ডক্টর ইউনূস নিজেই শেষ হয়ে যাচ্ছে। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশের ভালো শাসক ছিল, আমি এটা বলছি না। তবে বাংলাদেশ ইতিহাসের 55 বছরে একটাও ভালো শাসক পায়নি কেবলমাত্র জিয়াউর রহমান ছাড়া। বাদ বাকি যতগুলো শাসক এসেছিল সবাই নিজেকে পূজারি করেছে। এই সরকারও
সেই দিক থেকে ব্যতিক্রম নয়, এই সরকারও সেই পথেই হাঁটছে। বিভিন্নভাবে আমরা ওইটা উপলব্ধি করতে পারছি বা বিভিন্ন প্রমাণ তথ্যাদি আমাদের সামনে কিন্তু নতুন করে আসতে শুরু করেছে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলছি যে ডক্টর ইউনূস নিজে শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজের বিপদ নিজেই টেনে নিচ্ছে। তেমন করে আপনি যদি দেখেন যে বর্তমান শেখ হাসিনার যারা সমর্থক তাদের উপর ডক্টর ইউনূসের যে ব্যবহার, এই ব্যবহার দেখে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই অবাক হয়েছে যে আমরা যাকে এদেশের দেবতা মনে করে শাসনভারের দায়িত্ব দিলাম, আর সেই লোকটাই কিনা ক্ষমতায় গিয়ে পল্টি নিতে শুরু করবো, এই বিষয়গুলো কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করছে। একই সাথে এই সরকার কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ অলরেডি বানিয়ে নিয়েছিল, মানে শেখ হাসিনার সমর্থকদেরকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল, মানে বানিয়ে এখন পর্যন্ত নিয়েছে, যার ফলে সরকারের কিন্তু একটা বিপর্যয় বিধ্বস্ততার রূপ কিন্তু আমরা অলরেডি দেখতে পেরেছি। এখন কেন আমি বলছি যে ডক্টর ইউনূস কীভাবে শেষ হয়ে যাচ্ছে আর তিনি শেখ হাসিনাকেই বা কীভাবে শেষ করতে চাচ্ছে? প্রথমত, আল্লাহ যদি কাউকে মানে রক্ষা করে তাকে কেউ শেষ করতে পারে না, যেমনটা ডক্টর ইউনূস। হ্যাঁ, আল্লাহ কাউকে রক্ষা করলে তাকে শেষ করার মতো ক্ষমতা কারোরই নাই। শেখ হাসিনা স্বয়ং নিজেই পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিল, কিন্তু তাকে তো চুবাতে পারেনি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাসনভারের দায়িত্ব দিয়ে তার শান মান সব কিছু উজ্জ্বল করে দিচ্ছে। এখন ডক্টর ইউনূস সেই ভুলগুলোই করতে যাচ্ছে, যেই ভুলের কারণে শেখ হাসিনার পতন হয়েছিল। ডক্টর ইউনূস সেই ভুলগুলোই করতে যাচ্ছে এবং করার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেক পরাজয় এই সরকারের হয়ে যাচ্ছে এবং একই সাথে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডক্টর ইউনূস। কেন? অনেকেই মনে করেছিল যে ডক্টর ইউনূসকে নেক্সট ডে মানে পরবর্তী জাতিসংঘের মহাসচিব বানানো হবে, কিন্তু এটা সত্য যে বানানো হতে পারে, তার জন্য কিছু শর্ত হয়তো জাতিসংঘ বা আমেরিকা দেবে। প্রথমত শর্ত যে মানবিক করিডোরের নামে রাখাইন রাজ্যের সহযোগিতা করতে হবে, তারপরে সেন্ট মার্টিন ওটা দিয়ে দিতে হবে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দিতে হবে, ঢাকায় জাতিসংঘের কার্যালয় খোলা হচ্ছে। এই সমস্ত কিছু যদি ডক্টর ইউনূস ফুলফিল করতে পারে তবেই কিন্তু তাকে জাতিসংঘের মহাসচিব বানানো হবে। মূলত এক প্রকার মানে এই যে সকল নামগুলো বললো এই সকল কিছু যদি সে পরিচালনা করতে পারে তাহলে মানে তার জাতিসংঘে তার ইয়ে হবে। এজেন্ডা বাস্তবায়নে ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছে, এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা এদেশের জনগণের জন্য নতুন করে ভাববার একটা বিষয় যে ডক্টর ইউনূস কোন স্বার্থ বলে কোন পরিস্থিতির কারণে এই দেশের শাসনভার দায়িত্ব নিয়েছে। আমরা যতটুকু শুনেছি যে কোনো একবার তাকে দায়িত্বে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল, তিনি কিন্তু দায়িত্বটা নেননি, এড়িয়ে গেছে। মানে অনেকগুলো কিন্তু ইস্যু রয়েছে। তাহলে হঠাৎ কেন 24-এর 5ই আগস্টের পরবর্তী সময় 8ই আগস্ট যে সরকার গঠন করা হলো, ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা কেন হলেন? এই বিষয়টা তো আপনাকে ভাবতে হচ্ছে, তাই না? যে ডক্টর ইউনূস নিজেকে মহান করতে চায়, নিজেকে বাংলাদেশের নতুন জাতির পিতা ঘোষণা করতে চায়, এই জন্য তিনি শাসনভারটা নিয়েছেন এক প্রকার আমেরিকাকে খুশি করতে। এখন আমেরিকাকে খুশি করতে পারলে তিনি জাতিসংঘের মহাসচিবের যে পদটা ওইটাই কিন্তু পেয়ে যাবে। যাই হোক, ওটা কিন্তু ভিন্ন বিষয়। তার সাপেক্ষে আমি যেটা বলছি যে তিনি শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজে শেষ হয়ে যাচ্ছে। আমি অনেক আগেই বা অনেকবার বলে এসেছি যে শেখ হাসিনার যে একটা গুড রিলেশনশিপ ছিল বহিরাষ্ট্রের সাথে বা ভালো একটা কানেকশন ছিল, যদি ডক্টর ইউনূস 20 হয় তাহলে শেখ হাসিনা অবশ্যই 19, মানে খুব একটা বেশি কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স নেই। বহির লোকজনদের সাথে শেখ হাসিনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূস এক ধরনের প্রহসন চালিয়েছে আওয়ামী লীগের উপর বা শেখ হাসিনার সমর্থকদের উপর। এই যে প্রহসন, বেশ কিছুদিন আগে একজন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সাহেব তিনি কিন্তু একটা ফেসবুক ওয়ালে পোস্ট করেছিল যে ডক্টর ইউনূস আপনি যা করছেন বিশ্ববাসী কিন্তু দেখছে, সত্যিকার অর্থে বিশ্ববাসী কিন্তু দেখছে। এই জন্য তো বলছি যে ডক্টর ইউনূস যেই কাজগুলো করছে এই কাজগুলোর কারণে নিজের বিপদ নিজে টেনে আনছে, নিজের কেরিয়ারকে শেষ করে দিচ্ছে, নিজের যে একটা গ্রহণযোগ্যতা ছিল, নিজের যে একটা আইডিওলজি ছিল, নিজের যে একটা থিম ছিল, এই সমস্ত কিছু কিন্তু ডক্টর ইউনূস নিজেই বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। মানে শেখ হাসিনাকে প্রতিহিংসার বশত রাত হবে তার উপর প্রতিশোধ নিতে গিয়ে মূলত এই বিপদগুলো হচ্ছে। কেননা এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা, বাংলাদেশের মধ্যে একটা অনৈরাজ্য পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে একটা হিংসাত্মক অবস্থা, এই সমস্ত কিছুর দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হচ্ছে। এমনকি গোপালগঞ্জের যে ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ভালোভাবে প্রাধান্য পেয়েছে এবং একই সাথে এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে একটা ছোট্ট কোশ্চেন মার্কারি করতে চাই যে ডক্টর ইউনূস জাতিসংঘের কার্যালয় ঢাকাতে করবেন, ভালো করতাম। তিনি সরকার কোন উদ্দেশ্য তিনি এটা করতে চাচ্ছেন এই কাজটা তাকে জাতির সামনে প্রকাশ করা উচিত। আর আরেকটা বিষয় যে জাতিসংঘ যদি এতই মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে জাতিসংঘের প্রথম কাজ ছিল গোপালগঞ্জে গিয়ে সফর করা এবং গোপালগঞ্জবাসীর খোঁজ খবর নেওয়া। এখন পর্যন্ত গোপালগঞ্জবাসী নিস্তব্ধ নীরব হয়ে আছে, ভয় ভীতি আতঙ্ক হয়ে আছে। ওই সমাজের আওয়ামী লীগ যারা করতো তারা বাড়িতে থাকতে পারছে না। এখন পুলিশ প্রশাসন তারা তাদের তো রূপ বদলায়নি। এবং এই যে পুলিশ প্রশাসন তারা কি করছে, ওই সমস্ত নেতাকর্মীদেরকে না পেয়ে ওই বাড়ির মহিলা নারী পুরুষদেরকে ধরে আনার চেষ্টা করছে। এই সমস্ত উদ্ভট তথ্যও কিন্তু আমাদের মাঝে উপস্থাপন হচ্ছে। এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলো কিন্তু বহির্বিশ্ব খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এখন এই পর্যবেক্ষণ হ্যাঁ, বহির্বিশ্বের আপনার আল জাজিরা মিডিয়া বা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম কিন্তু এই জিনিসগুলো তুলে ধরতেছে। তাছাড়া যে বিশেষ করে ভারতের যে গণমাধ্যম, তারা তো বাংলাদেশের উপর এমনিতেই চড়াও, তারাও কিন্তু এই বিষয়গুলো বেশিরভাগই পর্যবেক্ষণ করতেছে। করার ফলে কি হবে, ডক্টর ইউনূসের ওপর থেকে যারা গণতন্ত্র প্রেমী দেশগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমারা, তাদের একটা কিন্তু চোখটা সরে যাবে। চোখটা সরে যাওয়ার ফলে কি হবে, তিনি কিন্তু তাদের কাছে আর ওইভাবে গ্রহণযোগ্য থাকতে পারবেন না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।